আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ 21 রাতে। দর্শক, ভারতের উস্কানি চলছেই। তারা চট্টগ্রাম দখল করবে, রংপুর দখল করবে, হিন্দু রাষ্ট্র গঠন করবে। এগুলো কি শুধু নিছক কোনো কথার কথা, নাকি বিশাল কোনো টার্গেট রয়েছে আসলে ভারতের? এবং তাদের যে টার্গেট, সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের সরকার কতটা প্রস্তুত, মোকাবেলার পথই বাকি, এসব বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান। আমি সরাসরি মাহমুদুর রহমান আপনার কাছে জানতে চাই, এগুলো কি শুধুই রাজনৈতিক হুঙ্কার বা এক ধরনের প্রতিহিংসা, আওয়ামী লীগ ক্ষমতায় নেই এই কারণে, নাকি সত্যি সত্যি কোনো টার্গেট ভারতের রয়েছে? আমার কাছে ওরকমই মনে হয়। মানে এখনকার সময় একটা দেশ দখল করা খুব ইজি ব্যাপার না। এটা ইন্টারন্যাশনাল মানে পরিস্থিতি সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলবেন। তার মধ্যে আমি এটা অবশ্যই বলবো, বাংলাদেশ একটু ডিফারেন্ট, বিকজ বাংলাদেশের মানুষের মধ্যে এই যে প্রতিবাদী চরিত্র আছে। একটা এত বড় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবং ভারত সম্পর্কে আমাদের জনগণের দৃষ্টিভঙ্গিটাও খুবই স্পষ্ট। তারা তাকে মানে শুধু ভারত বলে নয়, কারো আধিপত্য স্বীকার করে নিয়ে বাংলাদেশ চলবে এরকম কথা ভাবতেই তারা রাজি হয় না। ফলে তারা যেগুলো বলছে এগুলো মানে আমি এক ধরনের নিষ্ফলের আস্ফালন বলতে পারি। কেন বললাম, মানে বড় বড় কথা বলা হয়ে যায়। সেটা হচ্ছে, ভারত তো কল্পনাই করে নাই যে বাংলাদেশে এইরকম করে একটা পরিবর্তন ঘটবে, এবং এমন একটা পরিবর্তন যেটা প্রায় সম্পূর্ণ তাদের হাতের বাইরে চলে যাবে। ফলে এখন হয়েছে কি, তারা ওই নিষ্ফলের আস্ফালন বললাম যে হাপিত্তেশ করছে, এটা কি হলো, কি হলো, কেমনে ফিরে আনি, এই জন্যে এই বড় বড় কথাগুলো বলা হচ্ছে। তাছাড়া আমি তো এরকম দেখি না যে তারা কিছু করতে পারবে। আন্তর্জাতিক রাজনীতিটাও এমন, এইখানকার মানে আমি যদি ভূ রাজনীতি বলি, সে জায়গাও ভারতকে এত বড় একটা লাইসেন্স দেবে তা আমার মনে হয় না। বাকিটা ভারতের বিশেষ করে বিজেপির নেতৃত্বে এই যে হিন্দুত্ববাদের উত্থান হয়েছে বা যেটা চ্যাম্পিয়ন করে তারা, ওটাকে আরো বেশি করে প্রতিষ্ঠা করবার জন্য এই ধরনের কথা বলে ভারতের অভ্যন্তরীণ সংহতিটাও বাড়াবার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদেরকেও থ্রেটে রাখা হচ্ছে। আমি তবে এই কথা বলার মাধ্যমে বাংলাদেশের জনগণ খুব আরামে থাকবে, কোনো চিন্তার বিষয় নেই এরকম মনে করি না। আমি মনে করি যে পুরা দেশকে শুড বি অন গার্ড অল দ্য টাইম, কারণ বলা যায় না, ভারতের এরকম অন্য রাজ্য গ্রাস করার উদাহরণ তো আছে, সিকিম সহ। আমাদের সতর্ক থাকাই ভালো। কিন্তু সেটি অনেক সুদূর প্রসারী হলেও টার্গেট যেটাই থাকুক না কেন, একটা অস্থিরতা তারা সৃষ্টি করে চলেছেই, একটা অস্থিতিশীলতা তো সৃষ্টি করে চলেছেই। আমি একটু মেজর জেনারেল ফজলুর রহমান আপনাকে জানতে চাই একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে হুঙ্কার, তাদের আসলে কোনো ব্লু প্রিন্ট আছে কিনা? মাহমুদুর রহমান মান্না যদিও বলেছেন যে এগুলো তাদের আস্ফালন হতে পারে, তারপর আমাদের সতর্ক থাকতে হবে। আপনার বিশ্লেষণটি। আমি মান্না ভাইকে অনেক ধন্যবাদ। সওয়ালচক হিসেবে তিনি খুব ভালো বলেন, আমরা অনেক কিছু তার কাছ থেকে জানতে পারি, শিখি। তো ওনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং শ্রোতা যারা আমাদের বক্তব্য শুনছেন। দেখেন, সামরিক বাহিনীতে একটা কথা আছে, শত্রুকে দুর্বল ভাবতে নাই। আমি যত বড়ই শক্তিশালী হই, শত্রুকে দুর্বল ভাবতে নাই। মান্না ভাই যেটা বলেছেন সেটা ঠিকই, যে তাদের এটা একটা এক্সপ্লেনেশন তো বটেই। এখন সামরিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি, তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলোর সামনে আসে। তার মধ্যে একটা বিষয় হলো যে তারা কি করতে চাচ্ছে। এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে তারা শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়ার পরে তারা কিন্তু চেষ্টা করেছে, আনসার বিদ্রোহ তারা সংগঠিত করেছে, পুলিশ বিদ্রোহ সংগঠিত করেছে, শ্রমিকদের বিদ্রোহ এখানে সংগঠিত করেছে, কিন্তু কোনোটাতে তারা কার্যকরী হয়নি। আর যদি হয়ে যেত, তাহলে স্বৈরাচারের কিন্তু প্রত্যাবর্তন ঘটতো, কাউন্টার রেভলিউশন হতো।
তো সেটা না করার পরে তারা হিন্দু কার্ড প্লে করা শুরু করলো। তো তাদের একটা টেকনিক্যাল ডিফিকাল্টিতে তারা পড়ে গেছে, সেটা হলো ডক্টর ইউনূসকে মৌলবাদী বলতে তারা পাচ্ছে না, এবং আমেরিকার সঙ্গে তার যে গভীর যোগাযোগ আমেরিকার জনগণের সঙ্গে, সরকারের সঙ্গে, সেইটার জন্য ওই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সবকিছু হচ্ছে, এটাই তারা বলতেছে। এবং আমি তাজ্জব হয়ে যাই, হর্ষবর্ধন শ্রিংলা তিনি এখানে কিছুদিন আগেই কিন্তু ভারতের হাই কমিশনার ছিলেন, এবং ওর একটা ভিডিও আমি দেখলাম যে অসম্ভব সোচ্চার, যে এখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নানান ধরনের করা হচ্ছে। তো এর একটা উদ্দেশ্য থাকতে পারে, সেই উদ্দেশ্যটা হলো যেমন ইস্কনকে উস্কে দেওয়া, বা এই যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস, তার ব্যাপারটা, তাকে রিক্রুট করা, এইসবগুলো কিন্তু রয়ই করতেছে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য। তো এখন তারা সামগ্রিকভাবে চেষ্টা করতেছে যে এই সরকারকে যদি ফেল করা যায়, করে দেয়া যায়, তাহলে একটা গোলে হরিবোল দেওয়ার একটা গ্রাউন্ড সৃষ্টি হয়, যে সরকার হয়তো করলো, পতন হয়ে গেল, তারপরে মহা গন্ডগোল একটা বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। এর মধ্যে হয়তো হিন্দুরা দলে দলে হয়তো ভারতে চলে যেতে পারে, তখন সারা পৃথিবীতে তারা একটা সৃষ্টি করতে পারে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে এবং তারা এই দেশ থেকে চলে আসছে। তখন তারা না আসলেও হয়তো ইউএন মিশন জাতীয় কোনো জিনিস তারা বাংলাদেশে হয়তো অন্য দেশের পিস কিপিং ফোর্স এখানে ঢুকিয়ে দিতে পারে। পারলে তখন আমাদের ইচ্ছা করলেই পারবে না, বাট সেই প্রক্রিয়াটা শুরু করতে চাবে, তারা চেষ্টা করছে। এবং ট্রাম্প সরকারের যে আপনার সিআইএ এর যে প্রধান তুলসী গ্যাবার্ট, তার উপরে তারা কিন্তু অনেকটা নির্ভর করছে এরকম একটা ব্যাপার। এবং এই যদি আপনার কমলা হ্যারিস যদি আসতো, এটা ভারতের কথা আমি বলছি আর কি, তাদের ধারণা যে তারা অনেক কিছুই করতে পারবে। কিন্তু ঋষি সুনাককে তো আমরা দেখলাম যে লন্ডনের প্রাইম মিনিস্টার হওয়ার পরেও ভারতের জন্য খুব একটা বেশি কিছু যে করেছে তা কিন্তু নয়। তো কাজেই আমি মনে করি, আপনার কথাটাই বলি আমি, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমাদের উচিত হবে সরকারকে টিকিয়ে রাখা, এটা যেন কোনো ক্রমেই ফেল না করে। তাহলে কিন্তু একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে, যেটা সুযোগ আপনার ভারত নিতে পারে। ধন্যবাদ। মাহমুদুর রহমান, আপনার কি মনে হয় যে ষড়যন্ত্রগুলো ভারত করছে সেগুলো মোকাবেলা করার জন্য সরকার যথেষ্ট পরিমাণ প্রস্তুত আছে, বা যা যা কম্পোনেন্ট ব্যবহার করা দরকার সরকার তা করছে? এইটা বলা খুব মুশকিল। কেন বলছি, ধরেন এই গভর্নমেন্টকে তো আমরা চিনি না, এদেরকে ব্যক্তিগতভাবে আমরা যেভাবে জানি সেটার সাথে আপনি রাজনীতি মিলে যদি দেখতে চান, ও দেখার সুযোগ খুব কম। এইভাবে যদি আপনি ডক্টর ইউনূসকেও রাজনৈতিকভাবে দেখতে চান, কি দেখতে পারবেন তাকে? ওইটা একটু কষ্টকর। হ্যাঁ, একটা জিনিস আপনি দেখতে পারবেন কি, ডক্টর ইউনূস কোনো ফ্যানাটিক নন। ডক্টর ইউনূস মৌলবাদী চিন্তা করেন না, খুবই মডার্ন আপডেটেড মানুষ। এবং ওই যে ফজলুর ভাই যেটা বললেন, যে তাকে কোনো ট্যাগ লাগানো যাবে না ইন্ডিয়ার চেষ্টা করলেও, ওই জায়গাতে একটা বিরাট প্রোটেকশন হয়। কিন্তু এইটা কি সবার বেলায় সত্যি, বা গভর্নমেন্ট সম্পর্কেও কি এরকম বলা যায়, এইটা আমি বলতে পারছি না। কারণ হচ্ছে যারা নতুন এসছে তাদের মধ্যে আমি দেখছি যে ধরেন যারা শিক্ষার্থী, প্রধানত আমি তাদের কথা বলবো, তাদের মধ্যে একটা বিরাট র্যাডিক্যালিজম কাজ করছে। আবার ডক্টর ইউনূস কিন্তু র্যাডিক্যাল ওয়েতে জানি নেই, উনি কনস্টিটিউশনের মধ্যেই থাকছেন। সেটার মধ্যে আবার মাঝে মাঝে কিছু কিছু হচ্ছে, এই যে সর্বশেষ দুজন অ্যাডভাইজার নিলেন, সেইটা নিয়ে অনেক কথাবার্তা সবাই বলেছে। রাষ্ট্রপতি এখনো আসেনি, সেগুলো নিয়ে কথাবার্তা বলেছে। আর অ্যাবভ এভরিথিং উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ব্যুরোক্রেসি, এগুলোকে স্ট্রিমলাইন করতে পেরেছেন, তা বলবার মতো কোনো ঘটনাই নাই। এগুলোকে নিয়ে আমি কিন্তু মাঝে মাঝে দেখি যে উপদেষ্টারা যে কথা বলেন, প্রত্যেকে নিজের মতো বলেন। এই গভর্নমেন্টের কোনো স্পোক্স পার্সন এখন পর্যন্ত নাই। আপনি ওই ইন্ডিয়ান ডিজাইন বাদই দেন, দেশের মধ্যেও যেগুলো হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, গভর্নমেন্টের এক্সপ্রেস হতে লাগবে। কিংবা ধরেন যে এই যে চট্টগ্রামে যেটা হলো আইনজীবী হত্যা নিয়ে, এই সম্পর্কে গভর্নমেন্টের কেউ একটা এক্সপ্রেশন দেবে, কেউ দিচ্ছে না। ওই ভদ্রলোককে গ্রেপ্তার করেছেন কেন, এটার ব্যাখ্যা কি, কেউ বলছে না। তো এইসব জায়গাতে আমি মনে করি প্রেস সচিব মাঝে মাঝে কথা বলছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব
প্রেস সচিব বলছেন, কিন্তু উনি তো স্পোক্স পারসন হিসেবে Formally বলছেন spokesman না। না, উনি public. বলছেন চিফ অ্যাডভাইজারের পক্ষে, Right. তার প্রেস সচিব হিসেবে। ওইটাই যে গভর্নমেন্টের কথা তা তো না। কবে নির্বাচন হবে, প্রধান সেনাপতি বলেছেন একরকম, আইন উপদেষ্টা বলেছেন একরকম, তারপরে এখন কি পাট উপদেষ্টা বোধ হয় হোম মিনিস্টার ছিলেন যিনি, সাখাওয়াত ভাই, হ্যাঁ, উনি বলেছেন আর একটা। এগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। ঠিক একইভাবে ওই ঘটনাটাকেও, মানে ভারত যেগুলো করেছে, তারা তো একটা ডেমনস্ট্রেশনের মধ্যে গেছে রীতিমতো। পশ্চিমবঙ্গে তো ডেমনস্ট্রেশন রেগুলার হচ্ছে, তাদের মিডিয়া যেরকম করে প্রচার করছে। আমাদের এইটার কাউন্টার কোনো ন্যারেটিভ বলেন, প্রোপাগান্ডা বলেন, ক্যাম্পেইন বলেন, কিছু নাই। কিন্তু মাঝে মাঝে দুটো একটা স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টগুলো স্ট্রং, আমি বলবো যে মোটামুটি ম্যাচিউরড আছে সেগুলো, কিন্তু সেটা আপনাকে কোনো একটা প্ল্যানিং সম্পর্কে আইডিয়া দেয় না, গভর্নমেন্টের ডিজাইন বোঝায় না, কিংবা গভর্নমেন্ট ওটাকে কতখানি সিরিয়াসলি নিচ্ছে, মোকাবেলা করবার জন্য কি করছে সেটা বোঝায় না। সেদিন দেখলাম যে পরপর দুটো দল, মানে বিএনপি এবং জামাত ইসলাম, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসে বললেন জাতীয় ঐক্য লাগবে। গভর্নমেন্টের পক্ষে থেকে কিন্তু কিছু বলা হয় নাই। তো জাতীয় ঐক্য খালি আমরা করলে, মানে রাজনৈতিক দলগুলো করলে তবে না, জাতীয় ঐক্যের ইনিশিয়েট তাদের করতে হবে, যদি মনে করেন যে জাতীয় ঐক্য হওয়ার মতো হয়েছে। আরো বিরাট একটা সমস্যা কি, অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, ভাই এটা কি রকম হবে? আমি বললাম যে এইটার তো কোনো স্ট্রাকচারাল ফরম্যাট নাই, এখনো হতেও পারবে না। সামনে নির্বাচন, আপনি জাতীয় ঐক্য বলবেন, নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্য হয় নাকি? ওইটা ওই স্লোগান সামনে রাখলে এটা হয় না। তারপরেও যদি মনে করেন যে জাতীয় ঐক্য লাগবে ইন স্পাইট অফ ইভেন দ্য ইলেকশন, তাহলে তারও আপনার একটা গাইডলাইন লাগবে। এগুলো যদি দেখেন, মানে যেটা ফজলুর রহমান ভাই বললেন, ঠিক বললেন না, উনি যে ইঙ্গিত করলেন তা থেকে আমি বুঝলাম, সেটা হচ্ছে বাংলাদেশকে মিলিটারিলি নিয়ে নেওয়া, এটা তো ইন্ডিয়ার জন্য কোনো বড় কোনো কাজ নয়, পারেই তারা। সেইটার এগেনস্টে আপনি যে মানে প্রোটেকশনটা তৈরি করবেন, সেটা একটা কাজ হবে যেটা ওই ন্যাশনাল ইউনিটির মধ্যে হতে পারে। ওই লাইনে গভর্নমেন্ট খুব বড় কাজ করছে যে, তা আমার মনে হয় না। ইভেন এই প্রসঙ্গ উঠেছে যে যেমন ভারত তো ইন্টারন্যাশনালি এই রং মেসেজগুলো পৌঁছতে মধ্যে সক্ষম হয়েছে, আমি যেটা মনে করি একজন সংবাদকর্মী হিসেবে। তারা বিভিন্ন ভাষায় এই ইউটিউবে বলি আমরা, তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল নট ট্র্যাডিশনাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এইভাবে প্রচার হচ্ছে। কিন্তু বাংলাদেশে এক বাংলা ভাষা ছাড়া তো আর ইংরেজিও দুর্বল। মানে এই কন্টেন্টগুলো, এই বক্তব্যগুলো, যে মেসেজগুলো ছড়িয়ে দেওয়া, তারও তো কোনো উদ্যোগ দেখছি না। মিনিমাম এই লেভেলে কোনো উদ্যোগ আমরা দেখছি না চোখে। মানে একটা ঘটনা দেখেন, ওরা যে বলছে যে এইখানে মাইনরিটিদের কোনো সিকিউরিটি নাই, আপনি বিশ্বের যে কোনো কাউকে ডাকতে পারেন, সে দেখে যাও, 7 দিন 10 দিন থাকো, আমরা তোমাকে রাখবো, খাওয়াবো, খরচটাও আমাদের, দেখে দেখো তো কত কিছু হচ্ছে নাকি। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের কথাই বলেন, মাইনরিটি বলতে যদি এরকম করে বোঝান, কারো কোনো জীবনের, জানের, মালের কোনো কিছুর সিকিউরিটির সমস্যা নেই। আমরা তো বিশ্বকে এমনিতেই দেখাতে পারি, কিন্তু ওরা এটাই বলছে যে না, একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। ভয়াবহ না, সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে, হিন্দুদের উপরে গণ আক্রমণ হচ্ছে, লাশ ঢাকা শহরে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে, উদ্ভট সব খবর দিচ্ছে, কিন্তু এগুলো তো ছড়িয়ে পড়ছে সারা মিডিয়া বিশ্বব্যাপী। যে এইটার কাউন্টার করা তো আপনার কাছে কোনো বিষয় না, কিন্তু সেই উদ্যোগটাও দেখছি না। জেনারেল ফজলুর রহমান, আমি একটু জানতে চাই, একটু বৈজ্ঞানিক ভিত্তিটা জানতে চাই, যে এগুলো বলছে বৈজ্ঞানিক ভিত্তি মানে বাস্তব ভিত্তি, চট্টগ্রাম দখল কিংবা রংপুর দখল, হিন্দু রাষ্ট্র কায়েম করা, এর কোনো বাস্তবতা যেটি একবারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারপরে সতর্ক থাকার কথা বলেছেন মাহমুদুর রহমান, আমি আবার তাকে কোট করছি, আসলে কি এর কোনো বাস্তব ভিত্তি আছে? এর বাস্তব ভিত্তি আছে। যেমন আপনার এই যে নাথান বোম, তাকে দিয়ে যে আপনার এই যে কেএনএফ করা, সে তো ইন্ডিয়ার থেকে অস্ত্র পাচ্ছে, সাহায্য পাচ্ছে, প্রশিক্ষণ সব ভারতেই সে করছে। এটা একটা, মানে বান্দরবনটা নিয়ে নেওয়া, নিলে মিজোরামের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। কারণ ওই এলাকায় আমি হিল ট্র্যাক্সে 3 বার চাকরি করেছি, যে মিজোরামে তারা ডাইরেক্ট যেতে চায় কলকাতা থেকে। তো সেটা একটা, পুরো চট্টগ্রামটাকে আপনি দেখবেন ইস্কনের খুব তৎপরতা বেশি ওইখানে। আরেক তৎপর হলো রংপুরে তৎপর কেন? ওইটা নিলে আপনার ওই চিকেন নেকটা প্রসারিত হয়, তখন ওই দিক থেকে সোজা গিয়ে আপনার আসামের সঙ্গে হলদিবাড়ি হয়ে যোগাযোগ করতে পারে।
তো এই দুই জায়গায় আমি জানি না, আমি গ্রাউন্ড স্টাডি করে মান্না ভাই মতো বেশি জানবেন আমার চেয়ে। ইসরায়েলের মতো পলিসি তারা নিয়েছে ওইখানে জমি কেনা, যে জমি কিনে অনেক বেশি দাম দিয়ে, বাইরের থেকে টাকা আসবে, ওখান থেকে জমি নিবে 4 গুণ দাম দিয়ে, 5 গুণ দাম দিয়ে নিয়ে সেইগুলো আপনার এক সময় বলবে যে তোমরা এখানে চলে যাও, এবং ভারত তখন সহায়তা দিবে যে না, এইগুলো তো তারা কিনেছে, এই জমিতে তাদের অধিকার আছে। তো এইটা আমি আপনার এই টিভির মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনারা আর যাই হোক ইসকনের কাছে বা কোনো হিন্দুর কাছে আপনার জমি বিক্রি করবেন না। আমি খুব দুঃখিত, আমি হিন্দু কথাটা উচ্চারণ করলাম এই জন্য। এটা কোন ক্ষেত্রে বলছেন? এটা আবার অনেকে মিসট্রিট করতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারে, সাম্প্রদায়িক কথা হিসেবে অনেকে মনে করতে পারে। আমি বিষয়টা খোলা, মানে একটু খোলাসা করতে চাই। হিন্দুদের কাছে জমি বিক্রি করবে না বলতে চট্টগ্রাম অঞ্চলে বা ইসকন অধ্যুষিত এলাকায়, নাকি কোন ক্ষেত্রে আপনি বলছেন? ইসকন অধ্যুষিত এলাকায় আমি। আচ্ছা আচ্ছা, ইসকন অধ্যুষিত এলাকায়, কেন এই দুই এলাকাটাকে আমি আমার সাধারণ অনেকে হিন্দুকে ব্যবহার করে তারা এই কাজগুলো করতে পারে। আমি নিজের মতো করে এটাকে আমি এক্সপ্লেইন করি যে এই দুই জায়গাতে আমাদের খুব সতর্ক হতে হবে। কারণ ইসরায়েলে আমরা দেখেছি যে তারা এই পলিসিটা কিন্তু নিয়েছিল, এবং আপনি জানেন যে ভারতের সঙ্গে ইসরায়েলের খুবই গভীর যোগাযোগ। ভারত থেকে হিন্দুরা ওখানে গেছে সৈনিক মুসলমানকে হত্যা করার জন্য, এবং সেটা আপনি দেখেছেন যে মুসলমানদেরকে সমানে তারা ওখানে হত্যা করেছে, এই এখনো করছে আপনার ভারতের সৈন্যরা সেখানে। তো কাজেই আমি মনে করি যে তারা ওই মানে সোজা না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া আর কি, মানে পরিস্থিতি সৃষ্টি করে। তারা একদিনে নয়, বহুদিনে এটা কার্যকরী করতে চায়, একদিনে নয়। আপনি দেখেন এই যে বিডিআর বিদ্রোহ যে আমাদের হলো, এখন বিডিআর বিদ্রোহ, আমি ডিজি বিডিআর ছিলাম, আমি নিজে জানি যে সেই বিদ্রোহ দমন করা আর্মির পক্ষে 8 ঘন্টার কাজ ছিল, 8 ঘন্টা অনলি। কিন্তু সেটা তো হয়নি, সেটা হয়নি। না হওয়ার জন্য আমাদের 57 জন অফিসারকে প্রাণ দিতে হলো। এটা একটা মস্ত বড় লেসন আমাদের জন্য, শিক্ষা। এটা পলাশির পুনরাবৃত্তি, আমি বলি পলাশির পুনরাবৃত্তি হয়েছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি। তো কাজে এই শিক্ষা পাওয়ার পরে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আমাদের উপরে নানান ধরনের ঝড়ঝাপটা ভারতের তরফ থেকে আসতে পারে। তো তার জন্য আমাদের সজাগ অবশ্যই থাকতে হবে। এবং আমি খুব দুঃখিত ওই কথাটা বলার জন্য যে ইসকন এবং তাদের ওই হিন্দুদেরকে ব্যবহার করে ওখানে জমি কিনে মুসলমানদেরকে বিপদে ফেলা, এরকম একটা প্ল্যান আমার ধারণা, মুসলমান তো না, পুরো বাংলাদেশকে বিপদে ফেলার একটা ষড়যন্ত্র তাদের আছে, এটা আমি মনে করি। এবং হাসিনা সরকারের পতনের পরে তারা যেটা এখানে করতে চায়, দেখেন আমার মনে হয় যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেচুলেশন দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে, তখন ভারত থেকে কিন্তু বলে দিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী। তাতে একটা ধারণা হয় আমার যে হাসিনাকে তারা পরিত্যাগ করেছে। হাসিনাকে পরিত্যাগ করেছে, তাহলে এত আয়োজন কেন? এত আয়োজনটা হলো পরিত্যাগ করেছে, এবং আওয়ামী লীগকেও তারা পরিত্যাগ করেছে। দেখছে এখানে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাহলে তারা করছে কেন? তারা করছে এইটাই যে তাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে এখানে, কালচারাল ইনভেস্টমেন্ট, অন্য যে ইনভেস্টমেন্ট, ওগুলোকে টিকিয়ে রাখার জন্য প্রহরীর দরকার, টেকনিক্যাল লোক দরকার। অনেকে বলছেন যে এই আপনার ফারুকি তাদের মধ্যে একজন। আচ্ছা, যে এইরকম লোকগুলোকে জায়গা মতো বসিয়ে দিয়ে তো ওইটাকে তারা পিসফুলি এটা করতে পারে। এক ধরনের কনস্পিরেসির মাধ্যমে তারা যে মানে স্টেবিলিটি নষ্ট করছে, ধ্বংস করছে, তাহলে তারা কতটুকু সফল হবে? এটা তো তাদের ক্যালকুলেশন কি আমি ঠিক জানি না। তবে একটা জিনিস আবার যেটা মনে হয়, তারা সাবজুগেট করতে চায়। আপনি দেখবেন এই যে 16 বছর, পুরো 16 বছরে শেখ হাসিনার সময় প্রত্যেক দিনেই লোক আমাদের সীমান্তের লোক মেরে যায়। তারপর লাস্টে আপনি দেখবেন, নিশ্চয়ই ভিডিও দেখেছেন আপনি, যে ভিতরে বাড়ি আমাদের গ্রামে, মানে আমাদের দেশের মধ্যে ঢুকে কিন্তু গুলি করতেছে বিএসএফ। আমাদের সৈনিক বিএসএফ সৈনিককে, বিডিআর সৈনিককে মেরে ফেলেছে, বিজিবি সৈনিককে। কোনো প্রতিবাদ কিন্তু হয়নি। এই উদ্দেশ্যটা হলো আমাদেরকে মানসিকভাবে দুর্বল করা। তো এইটা একটা ক্যাম্পেইন তাদের, এই যেটা আপনি বললেন যে বিভিন্ন ভাষায় তারা সারা পৃথিবীতে ক্যাম্পেইন করছে। তারা যদিও জানে যে এটা সারা পৃথিবী খাবে না, কারণ অনেক পৃথিবীর বিভিন্ন এজেন্সি আছে, এখানে স্যাটেলাইট আছে, তারা স্পাই স্যাটেলাইট আছে, তার মাধ্যমে তারা এখানকার সবকিছু খবর রাখতেছে আমেরিকা। তারপরেও তারা এটা করতেছে, কারণটা হলো আমি 2 বার ভারতে গেছি কনফারেন্স করার জন্য বর্ডার লেভেলে, এবং ওরা 2 বার এখানে আসছে।
তাতে আমার ধারণা হয়েছে, এটা আমার সঙ্গে সবাই একমত হবে বলে মনে হয় না আমার, এরা দিজ আর ভেরি লো গ্রেড পিপল, মানুষগুলো খুব লো গ্রেডের, এবং খুব চিন্তাগুলো খুব খুব নিচু মানের। আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমার ব্যক্তিগত উদাহরণ। রৌমারী যুদ্ধ যখন হচ্ছিল ওদের সঙ্গে, পদুয়া রৌমারী নেতৃত্বে আপনি ছিলেন তো বাংলাদেশের পক্ষে? জি। তো আমি অ্যাকচুয়ালি আমি কম্পিউটার হ্যান্ডেল করতে আমি পারি না। আর মান্না ভাই তো আমার চাইতে বয়স্ক মানুষ, উনিও পারেন বলে আমার মনে হয় না। তো আমি পারি না। তো আমি মোবাইলে আমার যত কিছু আপনি দেখবেন টকশো সব আমি মোবাইলে করি। তা আমার এডিসি দৌড়ে এসে আমাকে বললো যে স্যার প্রোপাগান্ডা হচ্ছে। কেমন? যে ইন্টারনেটে তারা প্রচার করছে ভারত ছবি দিয়ে যে আমাদের ট্যাং ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছে, আমাদের সৈন্য ভারতকে আক্রমণ করেছে, সারা পৃথিবী তারা প্রচার করতেছে। অ্যান্ড ডিজিবিএসএফ এর স্টেটমেন্ট দিচ্ছে মাঝে মাঝে। আমি ঠিক আছে, এই প্রিন্ট নিয়ে আসো। দেখে তো আমার একেবারে মাথা খারাপ হয়ে গেল, কি ব্যাপার। তা আমি সঙ্গে সঙ্গে বললাম যে যত সাংবাদিক আছে ইন্টারকন্টিনেন্টালে যাও, এখানে যাও, সেখানে যাও, এপি টেপি যা পাও, রয়টার যা সিএনএন বিবিসি, সবগুলোকে ধরে এখানে নিয়ে আসো, লাঞ্চের ব্যবস্থা করো। সবগুলোকে নিয়ে আসলো, বাংলাদেশের সাংবাদিক সব নিয়ে আসলো। তারপরে আমি ব্রিফিং দিলাম যে না, আমাদের এইসব কিছুই না, আর্মি ইনভলভই হয়নি, বরং আমাকে কন্ডেম করা হয়েছে আর্মির তরফ থেকে। ওই সময় জেনারেল মুস্তাফিজ ছিলেন চিফ অফ আর্মি স্টাফ, যে কোনো হেল্প করা হবে না। তা আমাদের কোনো, এটা আমাদের বিডিআরই, তখন তো বিডিআর ছিল, বিডিআরই যুদ্ধ করতেছে। তারপরে আমি ব্রিফ করলাম এবং সঙ্গে সঙ্গে ওই ব্রিফ আপনার এতে ইন্টারনেটে চলে গেল। তারপরে যে স্টেটমেন্টটা আসে শুরু, ডিজি বিজিবি বিএসএফ সেড দিস, ডিজি বিডিআর সেড দিস। আচ্ছা, কাউন্টার হয়ে গেল তারা। এর পরেও দেখেন আপনি আরেকটা ঘটনা বলি, ওই সময় যুদ্ধ থেমে গেল। থেমে যাওয়ার পর তা তো পরাজয় বরণ করলো। তো বরণ টরণ করে যাওয়ার পরে আমার ডাইরেক্টর অপারেশন, এটা কেন আমি আপনাকে কিন্তু আমি এক্সপ্লেন করতে পারবো না। আমাকে এসে বলতেছে যে স্যার, ওই সময় আদভানি ছিলেন, আপনার লালকৃষ্ণ আদভানি ছিলেন হোম মিনিস্টার, বলে স্যার ওই গুরবচন সিং জগৎ, উনি হলেন ডিজিবিএসএফ, ওনাকে স্যার ডেকে খুব গালাগালি করেছে যুদ্ধে পরাজয় বরণ করার জন্য, এবং তার চাকরি থাকবে না। তা আমাকে রিং করে বলেছে যে ডিজি কে একটু বলো আমার সঙ্গে যেন কথা বলে, আই উইল বি মেন্টালি লিটল স্টেবল যদি কথা বলে। তা আমি বললাম, এটা কি তুমি কথা বলতেছো রে ভাই, ও হেরে গেছে, তো আমি তার সঙ্গে কথা বলতে যাবো কেন? তার হোম মিনিস্টার তাকে নিয়ে যায়, রিভিউ করেছে, কি করেছে না করেছে, আমি তো ওটা কি বলবো। আর না, খুবই ইনসিস্ট করা শুরু করলো। আরও কয়েকজন অফিসার এসে বললো যে স্যার আপনি কথা বলেন। কথা বললাম আমি, তো বললাম যে লুক ম্যান, দিস হ্যাপেন্স, ইউ হ্যাভ লস্ট, ইটস অল রাইট, ওকে, নো প্রবলেম, ইউ উইল হ্যান্ড ওভার ইউর ডেড বডিজ এন্ড অল। পরের দিনে মানে ওই দি হিন্দু টিন্দু সব এগুলোতে বের হয়েছে, ডিজি বিডিআর হ্যাজ অ্যাপোলোজাইজ টু ডিজিবিএসএফ। বলেন। তা আমি আমার অপারেশন ডাইরেক্টর অপারেশনকে ডেকে বললাম যে এই তো হলো আউটকাম। কি হলো এটা? এর কি হলো? আচ্ছা, আমি একটু জানতে চাই এই ফাঁকে, ওইখানে যদিও জানি সম্ভবত কতজন, 18 জন নিহত হয়েছিল। টোটাল নিহত হয়েছে 400। টোটাল 400। আমাদের বিজিবি সদস্য কতজন নিহত হয়েছিল? 3 জন। আর ওদের বাকি সব 400 সব আর্মি, বিএসএফ অল্প ছিল। আচ্ছা আচ্ছা, সব আর্মি ছিল। ব্ল্যাক ক্যাট পর্যন্ত মারা গেছে ওদের কমান্ডো। আমরা আলোচনায় ফিরবো। মাহমুদুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে বিরতির পরে, যে আপনি বলেছেন যে কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে সরকার, কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন যে কথাগুলো বলেছেন, গতকালও বলেছেন, তার আগের দিনও বলেছেন, যে ভারত আসলে কানে তুলছে না কোনো কথা, কিন্তু কানে তুলছে না। তারপরে উনি বলেছেন যে আমরা যতটা সম্ভব সম্পর্ক উন্নত করার চেষ্টা করব, প্রতিবেশী রাষ্ট্র হবে। তার এই প্রতিক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যায়নটা আমরা জানতে চাই। ছোট বিরতির পর দর্শক, ছোট্ট একটা বিরতি। আবারও আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি ভারতের যে টার্গেট রয়েছে সেটি আসলে বাস্তবতা কতখানি এবং তা মোকাবেলায় আমরা কতখানি প্রস্তুত। মাহমুদুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন যেটি ছিল বিরতির আগে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, এটা কি তার কূটনৈতিক জায়গা থেকে ঠিক আছে, নাকি কৌশলগত জায়গা থেকে আরও কিছু বলার প্রয়োজন ছিল? প্রথম কথা হলো কি, ধরেন আপনাকে ভাবতে হবে যে আমি ভেরি স্মল কান্ট্রি, তাকে ফেস করছি। আমার এখানে যতগুলি না মিলিটারি মাইট চিন্তা করতে হবে, তার চেয়ে বেশি ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং চিন্তা করতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ, আমার গার্ড থাকতে হবে, আমার ল্যাঙ্গুয়েজ উইন করার চিন্তা থাকতে হবে, এবং সেটা শুধুমাত্র ইন্ডিয়াকে তার। আপনি
ইন্ডিয়াকে যখন ফাইট করছেন তখন আপনাকে বিবেচনা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি ইন্ডিয়ার পক্ষে বা বিপক্ষে যারা আছে তাদের যতদূর পারি ততজনকে উইন করার চেষ্টা করব আমার পক্ষে। অতএব বাংলাদেশের এইখানে সোব্রাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো। ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংয়ে তারা যত বেশি বিনয়ী থাকবে, যত বেশি মানে নর্মস মেনে চলবে, তত তাদের জন্য সুবিধা। সেই বিবেচনায় যদি বলে থাকে যে আমরা তো সম্পর্ক উন্নয়নের সর্বাংশ চেষ্টা করছি, এই বক্তব্য সব সময় থাকতে হবে। কিন্তু আমি সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছি মানে তুমি আমার ঘাড়ের উপর পা তুলে দেবে আর আমি তোমাকে বলবো হ্যাঁ আপনার পাটা খুব সুন্দর, তা তো না। আমি তার পাটা নামিয়েই দেবো এবং সেই নামানোটা তার ইচ্ছার বাইরে জোর করেই নামিয়ে দেবো। কিন্তু এই নামিয়ে দেওয়ার পরে তার পাটা হয়তো ভেঙে দেবো না, ওই জায়গাতে মানে আমি রেস্ট্রেইন করবো। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ এই পর্যন্ত খুব খেয়াল করে দেখবেন গত 53 বছরের সাথে এই 4 মাস মিলিয়ে দেখেন, মানুষ মনে করে যে এখন আমরা স্বাধীন হয়েছি, তাদের শব্দ যেরকম আর কি, স্বাধীনতা তো এখন হচ্ছে সেটা আমি বলছি না, কিন্তু আমি বলছি মানুষ মনে করছে যে এখন আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি, এক পার রিলেশন আছে আমাদের। আর তার আগে সবসময় এটা ছিল বিলো পার সাবমিট করে থাকতাম। এবং এইটা করে আমরা যে এখন পর্যন্ত কোথাও কিছু লুজ করেছি সেরকম মনে হয় না। আর যদি আপনি ডিপ্লোম্যাটিক ইয়েও দেখেন, ধরেন ক্যাম্পেইন ওরা অনেক করছে, কিন্তু তাই বলে বাংলাদেশ সত্যি সত্যি একটা রায়ট সিচুয়েশন আছে, বাংলাদেশ মাইনরিটিদের কচুকাটা করছে এখানে, এইরকম বিস্ময়কর ওপিনিয়ন তৈরি হয়নি। আমি এটা মানি যে, এবং এটা বলা হয়েছে, আমি মনে করি যে এটা আমি একই কথাই বলবো যে এটা দেখে আমাদের ক্যাম্পেইন আরো বড় হতে পারতো, ভালো হতে পারতো, সেটা কম্পিউটার করা উচিত। এখানে কম্পিউটারের চিন্তা থাকতে পারে, আমি জানি না সেটা কি আছে। সেই চিন্তা প্রতিফলন কি আমরা পাচ্ছি? বা আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আমি যদি বলি ডিপ্লোম্যাটিক জায়গা থেকে বা পলিটিক্যাল জায়গা থেকে, যেমন শশী থারুর কংগ্রেসের শীর্ষ নেতা, তিনি মন্তব্য করেছেন বাংলাদেশে কি হচ্ছে এটা অবশ্যই তাদের অভ্যন্তরীণ বিষয়, ভারতের এই বিষয়ে খুব বেশি কথা বলা ঠিক নয়। মমতা ব্যানার্জি একই কথা বলেছেন, কিন্তু দুজনে আবার বলেছেন বাংলাদেশে যা হচ্ছে উদ্বেগজনক। তো বাংলাদেশে যা হচ্ছে উদ্বেগজনক, তাদের মতো লার্নেড পারসন, এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান, এবং তারাও তো ইনফরমেশন টেকনোলজির সঙ্গে নিশ্চয়ই পরিচিত, খুব ভালো পরিচিত। তারা তো নিশ্চয়ই জানে যে সংখ্যালঘুদের উপরে ওই মাত্রায় আমি যদি এখন আপনার এই কথার প্রেক্ষিতে প্রশ্ন করি, বাংলাদেশ গভর্নমেন্ট কি আলাদা করে ইনিশিয়েটিভ শশী থারুর বা মমতা ব্যানার্জির সাথে কথা বলতে পারবে? পারবে না তো। আমি সেটাই একটু জানতে চাচ্ছি। না, পারবে না, যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না আমাদের। পলিটিক্যাল গভর্নমেন্ট নয় বলে কথা না। আপনি নর্মালি যদি বাংলাদেশ কথা বলতে চায় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলবে, তাই তো। আমরা তো পানির ব্যাপারেও আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের সাথে কথা বলতে পারি না, ওদের কনস্টিটিউশনে হোক আর আমাদের কারণে হোক। যদিও আমি এটা একদম ডিটেলসটা জানি না ওদের কি বলে, কিন্তু এইরকম আমি কখনোই দেখি নাই যে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল লেভেলের পলিসিকে বাইপাস করে অথবা উপেক্ষা করে আমরা যে তাদের স্টেট লেভেলে গিয়ে কথাবার্তা বলে বোঝাতে পারি, সেটা তারা হয়তো করে নাই। কিন্তু এই ক্যাম্পেইনটা কি অর্থে যে আমরা আমাদের স্টেটমেন্ট যেগুলো দিচ্ছি, ধরেন সর্বশেষও যে ফরেন মিনিস্টার ব্যাপারে অ্যাডভাইজার যেটা বলেছেন, সেটা তো তার পজিশন খুবই ক্লিয়ার করা হয়েছে। কিন্তু আমাদের দিক থেকে হয়তো কিছু কিছু জায়গা আছে যেটা আমরা অত ভালো করে বোঝাতে পারি নাই, সেরকম হতে পারে। আমাদের ইমোশনগুলো বেশি করে প্রকাশিত হচ্ছে, সেগুলো হয়তো তারা ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের বিরাট রেস্ট্রেইন, আমি বলবো যে এই জাতিকে স্যালুট করা উচিত। আপনারা ওই যে ফজলুর রহমান না মানে যে আইনজীবী যে মারা গেলেন, সরি নামটা আচ্ছা সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, উনি যে মারা যাবার পরে তাকে যেরকম নিষ্ঠুরভাবে বর্বরের মতো হত্যা করা হয়েছে, ওখানে তো একটা কমিউনাল রাইট ফেয়ার আপ করবার কথা ছিল, নর্মালি কিচ্ছু হয়নি। তার মানে আমাদের দেশের মানুষ কতখানি রিজনেবলি বিহেভ করেছে, আমাদের গভর্নমেন্টও কত রিজনেবলি বিহেভ করছে। এগুলো থেকে আমি বলছি যে সবসময় যে ঝগড়া করলেন, হাই পিচ কথা বললেন, সেটাই আপনার বিজয় আনবে এরকম না। নিশ্চয় না, নিশ্চয় না। আমি একটু জানতে চাচ্ছি তাহলে তাদের অন্যান্য পলিটিশিয়ান বা বিরোধী দল যারা রয়েছে, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল, তাদের সঙ্গে কি কোনো ব্রিজ নির্মাণ করা যায় না, বা এগুলো বোঝানোতে কোনো ধরনের সক্ষমতা? সেটা নিশ্চয়ই অন্য পথ নিশ্চয়ই আছে, মেলাপথই থাকতে পারে, সেগুলো এখানে আমার আলোচনা করার দরকার আছে, আমি তাও মনে করছি না। কিন্তু আমি এটা মনে করি, যখন তারা বলছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, দ্যাট ইজ এ হিউজ স্টেটমেন্ট।
আবার সাথে সাথে তারা বলছে যে উদ্বেগজনক। হোক, উদ্বেগজনক তো বলতে পারে, যেরকম করে ওখানে প্রকাশিত হচ্ছে, তারা তো তাদের কনস্টিটিউয়েন্সি অ্যাড্রেস করছে। কিন্তু যখন এট দ্য সেম টাইম বলে যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তখন হিউজ। কারণ আমি তো সবসময় একটা কথা বলি, ভারতের হিন্দু বৌদ্ধ কার উপর অত্যাচার হলে কই আমি তো তার উপর স্টেটমেন্ট দিই না, আমি তো উদ্বেগ প্রকাশ করি না, তুই কেন বললি আমার কথা? আমি আমার নাগরিক যে সে হিন্দু হোক বৌদ্ধ হোক, সে আমার নাগরিক, তার সিকিউরিটি আমি দেখবো, এবং আমি দেখছি কোনো একটা এক্সাম্পল তার দেওয়ার ক্ষমতা নেই। এই জায়গাগুলো আমি ঠিক জানি না, বিকজ আমার ওই ডিপ্লোম্যাটিক নর্ম সম্পর্কে অত ভালো ধারণা নেই যে আমি এটা চ্যালেঞ্জ করতে পারি কিনা, তুমি আসো একটা ঘটনা দেখাতে পারো কিনা, দেখাতে পারবে না তারা, অন্তত এই সময়ের মধ্যে কিচ্ছু হয়নি। যা দেখাবে 5 আগস্টের পরে 2-3 দিন যা হয়েছে সেটা তো পলিটিক্যাল অ্যাটাক অথবা সুযোগ সন্ধানের অ্যাটাক, যার মধ্যে মুসলমান হিন্দু সবাই রয়েছে। সেটি আমি একটু জেনারেল ফজলুর রহমান আপনার কাছে আবার জানতে চাই, আমি একটু সমীকরণটা দাঁড়াতে চাই। আপনি বলেছেন যে শেখ হাসিনাকে হয়তো পরিত্যাগ করেছে, আবার বলছেন তাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেটাকে স্থায়ী রাখতে বা ফ্রুটটা পেতে তারা এগুলো করতে পারে। বাস্তবতা কি তাই বলে? এবং ভারতের যতগুলো মিডিয়া এইগুলো প্রচার করছে, এবং আপনি অফিসিয়াল ফেসবুক আওয়ামী লীগের সেখানে যদি তাকান, মানে সেম ল্যাঙ্গুয়েজ, এদেশে হিন্দুদের ডাকতে দেওয়া হবে না, কচুকাটা করা হচ্ছে, গণহত্যা চলছে, বিশ্ববাসী রুখে দাঁড়াও, তার মানে তাদের একটা নেক্সাস আছে। আমরা কি সেটা বলতে পারি? অবশ্যই, এটা তো থাকবেই, এবং না থাকলেও আছে। ইন্ডিয়া চাক আর না চাক, শেখ হাসিনা সেখানে আশ্রিত অবস্থায় আছেন। 1-2 নম্বর হলো আওয়ামী লীগ ইন্ডিয়া না চাইলেও আওয়ামী লীগ এই কথাগুলো বলবে যেখানে এই ঘটনাগুলো হচ্ছে। এবং সবচেয়ে শকিং যেটা, ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে শেখ হাসিনাকে ফোনে কথা বলা, এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ কিন্তু ভারতেই করে দিয়েছে। সে তো আইসোলেটেড অবস্থায় আছে সেখানে, তো সেখান থেকে তো টেলিফোনে কথা বলা যেত, ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল নর্মস। আপনি দেখেন যত রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছে দেশ থেকে, তারা কিন্তু যে দেশে আশ্রয় নিয়েছে তারা তাকে কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে দেয়নি, যেটা ভারত দিচ্ছে। তো তাহলে তো তাদের আলটিমেট মোটিভ তো আছেই। এখন দেখেন এই যে মমতা ব্যানার্জির কথা আপনি বললেন, বা বললেন যে এত শিক্ষিত মানুষ তার বলছে, আমি হর্ষবর্ধন সিংহের কথা বললাম। কথা হচ্ছে মিঠুন চক্রবর্তীর একটা ওই যে ছবি আছে না, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তো বাংলাদেশটা হয়েছে ভারতের এখন ভোট ব্যাংক। এখানেও হিন্দু আছে, ওখানেও হিন্দু আছে, এখানেও দলিত আছে, ওইখানেও দলিত আছে। কাজে এইটাকে যদি এখানে প্রচার করা যায়, তো ওখানে ভোট বাক্সে বেশি ভোট পড়বে। এটা মমতারও দরকার, শুভেন্দুরও দরকার, ইন্টারনাল পলিটিক্স, যার জন্য আমরা ইন্টারনাল পলিটিক্সের শিকার হয়েছে। শোনেন তাহলে এইটার, তারপরে আজকে আপনি দেখেন এই সরকার আসার পরে সীমান্ত হত্যা হয়েছে, বলেন একটা দুটো হয়েছে, তারপরে এখন আরো বেশি হয়েছে, 3-4টা বোধহয় হয়েছে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে না, কারণ বিজিবিকে বলা হয়েছে যে পিঠ দেখাবো না। তাহলে দাঁড়াচ্ছে এই যে শক্তের ভক্ত নরমের জম দেখানো কথাটা বলেছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তারপরেও কিন্তু তারা আবার তাদের উদ্ধত প্রকাশ করেছে, কিন্তু 2-1টা কেস করার পরে কিন্তু এখন আর হচ্ছে না। তার মানেটা হলো যে ভারতকে সৎ পথে আনা যায়, প্রোভাইডেড ইউ হ্যাভ দি কারেজ। কারেজের বিষয়টা আমরা কি একটু অন্যভাবে বিশ্লেষণ করবো কিনা, আমরা যদি মাহমুদুর রহমান বলছেন সতর্ক থাকতে হবে। আমি একটু একটা কথা বলতে পারি, মানে আমি ফজলুর ভাইয়ের পক্ষে একটা যুক্তি এরকম, আমরা ওনার কথা শুনতে শুনতে আমার মনে হলো, এখন ইন্ডিয়া শেখ হাসিনার উপরে দাও লাগাবে কেন? শি ইজ লস্ট, শি ইজ ডিফিটেড। এটা তো শশী থারুরও বলেছেন 8 আগস্ট, 5 আগস্টের পরে 3-4 দিন পর বলেছেন যে শেখ হাসিনার যুগ শেষ। ফলে এরকম হয়েছে, মোদি সাহেব তো বুঝতে পারছেন না বোধহয়। না, ওটা আমি জানি না মোদি সাহেব বুঝতে পারছেন কিনা। উনি বুঝলেই যে সেটা এক্সপ্রেস করছেন তার নাও হতে পারে। লুজিং হর্সের উপর মানুষ বেট লাগায় না। আর শেখ হাসিনার জন্যেই তারা বাংলাদেশ হারলো, এই কথা তো বলা যায়, তারা নিজেরাও বুঝবে এটা। ফলে তাকে দিয়েই আবার এই যুদ্ধটা করবে, এইটা কিন্তু নর্মালি হবার কথা না। শশী থারুর না, সাবেক হাই কমিশনার বাংলাদেশে ইন্ডিয়ার মীনাক রঞ্জন চক্রবর্তী, তিনিও ভারতের একটি পত্রিকাকে সম্ভবত ANI-কে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনার রাজনীতি ফেরার সম্ভাবনা নাই। তো সবাই বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পারার ফল এগুলো আমরা আসলে কিভাবে মেলাবো না? ফলে আমরা যা দেখছি ওইটাই যে কথা তা না, বিটুইন দ্য লাইন্স তো থাকতে পারে, ভেতরে আরো কথা থাকতে পারে যেটা আমরা হয়তো জানি না, সেটা আমি বলছি। এবং এটার ব্যাপারে উনি যে কথাটা বললেন, এইটা লজিক্যালি ফলো করতে পারে। উনি আছেন, ওই যে মানে মেসেজ টেসেজ দিচ্ছেন, উনি দিচ্ছেন,
এখন গভর্নমেন্ট বলবে না 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 এটা দেবো না করে আবার একটা কিছু করলো, তাকে তো বের করে দিতে পারছে না, দেবে কই, কেউ তো নিচ্ছে না। ফলে শেখ হাসিনার এই ধরনের ভায়োলেশন করবার মতো একটা সুযোগ হয়তো হয়ে যাচ্ছে। তারা যে এই প্ল্যান করে তাকে দিয়ে এটা করাচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবার জন্য তার তো একটা পলিটিক্যাল বয়ান লাগবে। এই 15 বছর আমরা এই করেছিলাম যা ভালো, মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু 15 বছর আওয়ামী লীগ থরলি কন্ডেমড, এর পক্ষে তার কোনো ন্যারেটিভ নেই, কোনো বয়ান নেই। তার একজন পিয়ন 400 কোটি টাকার বাড়ি করেছে, উনি নিজে বলেছেন। উনি কিভাবে বলবেন যে না আমরা একটা ভালো শাসন দিয়েছিলাম, আমার পেছনে আসো, আমার নেতৃত্ব মানো? এইটা ইন্ডিয়ার বিবেচনায় থাকতেও পারে, তারা মনে করতে পারে যে না ওনাকে দিয়ে হবে না, তারা একটা পরিস্থিতি সার্চ করছে বিকল্প কিছু হতে পারে কিনা যেটা দিয়ে মানুষের কাছে যেতে সুবিধা হতে পারে, এরকম হতে পারে। আমি কিন্তু কিছু না জেনে বলছি, উনি বললেন যেহেতু, হয়তো আমি থাকলে তাই ভাবতাম, বলু ওকে বাদ, ওকে দিয়ে তো হবে না, কমন এই থিঙ্কিং হতেই পারে। জনাব ফজলুর রহমান, যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে আপনি সাহসের কথা বলছিলাম, সেই সাহস কি আমাদের মোটামুটি সব দিক থেকে আছে? আমি ধরে নিলাম যেহেতু সতর্ক থাকার কথা আপনারা সবাই বলছেন, সেখানে তো 2-2-4 মিলাতেই হবে, বা আমরা আমাদের সক্ষমতা কতখানি। এর আগে রাজনাথ সিং মাস 2 আগে সম্ভবত বললেন বাংলাদেশকে উদ্দেশ্য করে, এবং সাথে আরও 2-1টি রাষ্ট্রকে, সেখানে তিনি ইউক্রেনের প্রসঙ্গ এনেছিলেন, তো যুদ্ধের একটা ইঙ্গিত দিয়েছিলেন, সেটা আপনারা নানানভাবে বিশ্লেষণ করেছেন। এই ধরনের একেবারে আনএক্সপেক্টেড কোনো কিছু যদি সত্যি সত্যি বাস্তবে দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কতখানি প্রস্তুত? জি, আপনার এই কথা বলবার আগে আমি আরেকটা কথার জবাব দিব। ইন্ডিয়া বিপদে পড়েছে, বুঝতে পারছেন, শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া বিপদে আছে। কিভাবে বিপদে আছে বলি। শেখ হাসিনা যদি অন্য কোনো দেশে আশ্রয় নিত তাহলে ইন্ডিয়া বিপদে পড়তো। তাহলে সেটা হচ্ছে যে বাংলাদেশকে ধ্বংস করবার যত রকমের পরিকল্পনা, এগুলো ফাঁস হয়ে যেত। বাংলাদেশকে যে চুক্তিগুলো হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত ওই চুক্তিগুলো কোন চুক্তি কিভাবে হয়েছে। এই সরকারও কিন্তু সেই চুক্তিগুলোকে কিন্তু আমাদের সামনে ডিসক্লোজ করছে না। তো শেখ হাসিনা মানে ইন্ডিয়ার কাছে এখন এমন একটা বিষয় যে একে রাখতেই হবে এখানে, এবং এখান থেকে তাকে অন্য কোথাও যেতে দেওয়া হবে না। গেলেই কিন্তু সব কিন্তু ফাঁস হয়ে যাবে, জারজুরি ফাঁস হয়ে যাবে। তো তাকে নিয়ে কিন্তু যথেষ্ট, এবং ভারতে শেখ হাসিনার বিপক্ষে, মোদির বিপক্ষে, বিজেপির বিপক্ষে কিন্তু জনমত তৈরি হচ্ছে। আমি কতগুলো ভিডিও দেখলাম, তারা বলতেছে যে এখানে তো সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, হতে পারে যেভাবে মানে মোদি যেভাবে মুভ করতেছে। তো এইটা একটা ভারতে না বাংলাদেশের ক্ষেত্রে বলছে, ভারতে কারণ তারা ওই যে ওয়াকফ বোর্ড কিন্তু আপনার ওই যে ইয়ে করে ফেলেছে, আপনার বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়াতে এখন যত রকমের আপনার মসজিদ, বড় বড় এইগুলো স্থাপনাগুলো, যেমন তাজমহল বলেন, আপনার খাজা মঈনুদ্দিন চিশতির দরগা বলেন, এগুলোর আর কোনো রকমের নাই, প্রোটেকশন নাই। তো এখন একজন দাবি করে বসছে যে আজমির শরীফের ওখানে ওটা শিব মন্দির ছিল। তা আমি ওই এক্সে লিখেছি, আমি হিন্দি কিছু পড়তেও পারি, বলতেও পারি, লিখতেও পারি। আমি লিখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবা একজন মুচি। তা আপনি হয়তো বলতে পারেন যে এটা না, আমি বলছি যে আমি ওই হিন্দিতেই লিখেছি যে ভারতের প্রধানমন্ত্রীর বাবা একজন মুচি। আপনি হয়তো বলতে পারেন যে আমি ঠিক বলছি না। তো যদি আজমির শরীফ শিব মন্দির হতে পারে, তাহলে নরেন্দ্র মোদীর বাবাও মুচি হওয়া একটা অসম্ভব কিছু নয়। আমি বলছি যে नरेंद्र मोदी का पिता एक मुची था, आप बोलेंगे कि हम ठीक नहीं बोलता है। तो अगर अजमेर शरीफ शिव मंदिर हो सकता है, संभव है, तो मोदी का पिता का मुची होना भी संभव है। তো বহু মানুষ এটা লাইক দিয়েছে আর কি। তো এখন কথা হলো যে তারা এই জিনিসগুলো করতেছে, আমি বলবো যে তাদের শেষ অবস্থাটা এখানে ধরে রাখবার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে তাদের পছন্দের মানুষ এখানে ইম্পোজ করার জন্য, যাতে তাদের স্বার্থটা যেন রক্ষা হয়। এখন এই যে তারা ইসকনকে যে রক্ষা করবার চেষ্টা করতেছে, এইটাও কিন্তু একটা বিষয় বটে, যেটা যেন নিষিদ্ধ না হয়। বুঝতে পারছেন আপনি? এখন আমি আসল কথাটা বলি যে আমরা যে তাদেরকে মোকাবেলা করব, কিভাবে করব।
দেখেন আমি কোনো ধর্মীয় বিভাজন আমি বিশ্বাসও করি না। আমি হিন্দুর জায়গায় আছেন, মুসলমান জায়গায় আছে। ও সাম্প্রদায়িকতাকে আমি বিশ্বাস করি না। তার ধর্মে সে আছে, আমার ধর্মে আমি আছি। এবং প্রকৃতপক্ষে যদি আপনি বলেন মুসলমানরা অসাম্প্রদায়িক কিভাবে? আমরা নিরাকারের পূজা করি, যদিও আল্লাহ বলছেন যে তার আকার আছে, কিন্তু ওই আকারটা কুফুয়ান আহাদ, মানে ওইটাকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। অর্থাৎ আমরা যার পূজা করি তার আকার কারোর সঙ্গে তুলনীয় নয়। তাহলে আমরা সাম্প্রদায়িক হব কেন? যারা মূর্তি পূজা করে তারা সাম্প্রদায়িক, বিকজ তারা একটা সম্প্রদায়, একটা মূর্তি বানিয়ে সেটার পূজা করতে দেয়, তারা সম্প্রদায়। কিন্তু আমরা একটা ইউনিক এমন একটা সত্তার পূজা করছি যার আকার কেউ কল্পনা করতে পারে না। কাজে আমরা অসাম্প্রদায়িক মুসলমান। কাজে এই মুসলমানকে সাম্প্রদায়িক বানানো এইটা একটা ওই কলকাতার হিন্দু বাবুদের একটা মানে ন্যারেটিভ আর কি, যে এরা এই। আমার যে প্রশ্নটি ছিল যে এখন যে সার্বিক দিক থেকে আমাদের জি এখন প্রশ্নটা হলো, তো আপনাকে বলি আমি, ওই ধর্মীয় বিভাজনটা যদি আপনি না ধরেন, তো ধরেন 16 কোটি বা 17 কোটি মানুষ এখানে, আমি তো বলি এটা 20 কোটি, কেননা ওই আপনার সেন্সাস ঠিক হয় না। তো 17 কোটি মানুষের মধ্যে অন্তত 14 কোটি লোক মুসলমান। 7 কোটি লোক যদি আমরা বাদও দেই, মহিলা, শিশু, বৃদ্ধ, অসুস্থ, দেশে বিদেশে আছে, এখানে ওখানে আছে, 7 কোটি লোক যুদ্ধ করার জন্য পাওয়া যাবে। 14 কোটি হাত ভারতের বিরুদ্ধে দাঁড় করাতে পারবো আমরা। আমাদের ট্রেইন আনসার আছে 6.1 মিলিয়ন। তার মধ্যে যদি 50% আমরা পাই, 30 মিলিয়ন, মানে আপনার 3 মিলিয়ন আনসার, 30 লক্ষ আনসার তৈরি আছে। আমাদের ইউটিসি আছে, আমাদের মুক্তিযোদ্ধারা আছে। এখন প্রত্যেকটা গ্রামে আপনি 4-5টা করে রিটায়ার্ড সোলজার পাবেন যারা যুদ্ধ করার উপযুক্ত। সবচেয়ে বড় কথা, আমাদের জনগোষ্ঠীটা হলো ইউনিক। পৃথিবীতে এরকম 1-2টা জনগোষ্ঠী আছে, আর নাই। যেমন আমাদের 14 কোটি মুসলমান, সুন্নি, গোত্রগত বিভাজন নাই, আঞ্চলিকতা নাই, ভাষা এক, সংস্কৃতি এক, বিশ্বাস এক, সব সুন্নি। তো কাজে এই জাতিটা দাঁড়ালে যেদিকে দাঁড়াবে সেটাই কিন্তু বিজয় লাভ করবে। আপনি এই যে 5ই আগস্টের আপনার দেখেন, বিদ্রোহ দেখেন, যেদিন দাঁড়িয়েছে সেদিন কিন্তু ও ইন্ডিয়া তার পিছনে আছে না আমেরিকা শেখ হাসিনার পিছনে আছে, কেউ দেখে নেই, কেউ বিচারও করে নেই। আমরা বিচারও করি নাই যে কে কি মনে করবে, পৃথিবীর কোন শক্তি কি মনে করবে। কাজে এই যে অমিত শক্তিধর একটা দেশ আমরা উই ক্যান ডিফিট এনি নেশন অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া কিসের? ইন্ডিয়া কুল খাতের মূল্য আমাদের সামনে কিছুই না। ইন্ডিয়া ঢুকবে আমাদের এখানে 20 জায়গা দিয়ে, আমরা 20,000 জায়গা দিয়ে ইন্ডিয়া ঢুকবো। উইল ক্যাপচার ইন্ডিয়া, উইল ডিস্ট্রয় দেম টোটালি। এই আত্মবিশ্বাসটাই আমাদের বড়, অবশ্যই অনেক বড়। এবং আমাদের ট্রেড যে আর্মি আছে, আমি বলি আমাদের 10 ডিভিশন শুধু আর্মিরই আছে, আমাদের সব ডিভিশন কিন্তু ইনফ্যান্ট্রি ডিভিশন। এটা বললে কিন্তু সিকিউরিটি হানি হয় না। সিকিউরিটি হলো আপনার কত আর্মি আছে, কত অস্ত্র আছে, এটা পৃথিবীর সব জানে। জেন্টস আপনি এতে যান, বর্ণনায় যান, সব জানতে পারবেন। কিন্তু 3টা জিনিস মানুষ জানে না, কখন, কোথায়, কিভাবে। কখন আমরা এই শক্তিটাকে ব্যবহার করব, কিভাবে করব, কোথায় করব, দিস ইজ ইন্টেলিজেন্স। এখন আমাদের যে 10 ডিভিশন ফাইটিং আছে, বিজিবি যে আছে আমাদের, সেখানে প্রায় 3-4 ডিভিশন হবে, বুঝতে পারছেন আপনি? তা আমাদের এখানে আছে আপনার প্রায় 20 থেকে 23 ডিভিশন সৈন্য আমাদের। ওর বিরুদ্ধে যদি 50% চান্স নিয়ে যায়, আমরাও হারতে পারি, ভারতও হারতে পারে, তাহলে তাদেরকে আনতে হবে 3 কোটি 60 ডিভিশন। ওদের আছে 34 ডিভিশন। তা আমাদের বিরুদ্ধে যদি সৈন্যবাহিনী তারা মুভ করতে চায়, তাহলে পাকিস্তানের এগেনস্টে রাখতে হবে অন্তত 3টা কোর বা 2টো কোর রাখতে হবে, 3 থেকে 9 ডিভিশন বা 6 ডিভিশন। পাকিস্তানের ইন্ডিয়া, চায়নার এগেনস্টে তো 9 ডিভিশন রাখতেই হবে। তো 34 থেকে এই যে 9 আর 6 বাদ দিলে কত থাকে আপনি বলেন আমাকে? তো এই ফোর্স নিয়ে এসে এখানে এসে ড্যান্ড করতে পারবে? নো, করতে পারবে না, নেভার। আমরা শেষ করবো মোহাম্মদ রহমান, আপনার কাছ থেকে একটি প্রশ্নের শেষ উত্তর নিয়ে। সেটি হচ্ছে যে, যেহেতু আপনি বা আমরা সবাই জানি এটা পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, অনেক ক্ষেত্রে ল্যাকিস রয়েছে, যেহেতু ভারতের মতো একটি রাষ্ট্র আমাদের কাঁধের উপরে গরম নিঃশ্বাস ফেলছে, তার ব্লুপ্রিন্ট কি আমরা জানি না। এই সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে উচিত ছিল না প্রত্যেক দল বা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটু বসা, আলোচনা করা? আমি জানি না সেটা হয়েছে কিনা, আদৌ কি হয়েছে? না, এটা হয়নি। এবং আমরা সবসময় এটা বলি, মানে শুধু ধরেন এইটা তো এখনকার একটা বিশেষ ফিচার রাষ্ট্র। এছাড়াও আমরা প্রথম থেকে বলছি, ডিসকোর্স যত বাড়াবেন, আমাদের এই বিভাজিত সমাজে ডিসকোর্সের কোনো বিকল্প নেই। কথা বলেন যত বেশি পারা যায়, ফর্মালি, ইনফর্মালি, সংস্কার নিয়ে, রাজনীতি নিয়ে, অন্যান্য পলিসি নিয়ে, কালচার নিয়ে,
যখন বলি তখন তো হ্যাঁ বলে, হ্যাঁ আমরা করবো এটা, কিন্তু এই উদ্যোগটা দেখি না। আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, ধন্যবাদ জেনারেল ফজলুর রহমান আপনাকে। দর্শক, শেষ করছি, অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে। তাতে যে রাষ্ট্রই বা যে শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে সফল হতে পারবো। শুভরাত্রি।